নিখিল সবার দিকে একবার তাকালো সরু চোখে। সবগুলোতে উৎসুক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? আমার মুখে কি দেখছিস এভাবে? টিভি লাগিয়ে রেখেছি নাকি? নাটক সিনেমা চলছে কোনো? নেহা বিরক্তি নিয়ে তাকালো। এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। সবাই ওকে বলেছে এমন ভাব করবি যেন তোর এসবে কোনো ইন্টারেস্ট নাই। সাব্বির, বৃষ্টি, মিহি, জেরিন ভোতা মুখে তাকালো। তাদের ভাই একটা খাঁটি করলার জুস, না হয় সব কিছুতে এত তেতো জবাব দেয় কিভাবে? জেরিন ইনিয়ে বিনিয়ে বলল, ভাই সবাইকে বলো না প্লিজ, আমরা কোথাও ঘুরতে যাই। অনেকদিন তো হলো যাওয়া হয় না, এখন বন্ধ পেয়েছি, তুমি বললেই যেতে দিবে। নিখিল ভাবলেসিন ভাবে বলল, এসব বিষয়ে আমি কোনো সাহায্য করতে পারবো না। আব্বুকে গিয়ে বল তোদেরকে নিয়ে যেতে। নেহা চোখ মুখ কুঁচকে বলল, তোমাদের আগেই বলেছি ওনার থেকে কিছু আশা করো না। আসলে হয়েছে কি, পরিবারে ওনার মূল্য কমে গেছে। এখন কেউ ওনার কথায় দায় দেয় না, জানে নিশ্চিত সবাইকে বললে মুখের ওপর না করে দিবে। নিজের সম্মান আর ভাব বজায় রাখতে এখন তোমাদের সামনে না করছে। তোমরা বড় আব্বুর কাছে গিয়ে বলো তোমাদের ঘুরতে নিয়ে যাবে। নিখিল তেতে গিয়ে বলল, কি বললি তুই? বড় আব্বুর চামচি? ভালো হয়েছে। আপনার কোনো সমস্যা? আমি যার খুশি তার চামচাগিরি করব। আমি তো আপনাকে কিছু বলিনি। না আমি কোথাও ঘুরতে যাব। ওরা যেতে চেয়েছে, ওদের সাথে বুঝুন, আমাকে কিছু বলবেন না। বেশি বেশি করলে আপনার চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি। সাব্বির জেরিনকে খোঁচা মেরে বলল, জেরিন বোন, নেহা বোন তো এবার সব সর্বনাশ করলো। নিখিল ভাইয়ের সামনে একটু চুপ থাকতে পারলো না। এদের ঝগড়ায় তো যাওয়াই এবার বাতিল হয়ে যাবে। বৃষ্টি বলল, উফ, তোমরাও না নেহাকে এখানে এনেছিলে কেন? পরে দেখতাম ওর বিষয়টা। এখন সব পরিকল্পনায় বস্তা ভর্তি পানি পড়ল। মিহির নাকশ সুরে ফিস ফিস করে বলল, বস্তায় পানি রাখা যায় না তো পাখি যান, ওটা বালতি হবে। বৃষ্টি বালিশ ছুঁড়ে মারে মিহিরের ওপর। সাব্বির মুখ বাঁকিয়ে বলে, মিহির ভাই, আপনার প্রেম টেম জান টান এখন পকেটে রাখেন তো। এদিকে এদের মিল করাতে গিয়ে মনে হচ্ছে আমি সিঙ্গেল থাকতে থাকতেই বুড়ো হয়ে যাব। নিখিলের কণ্ঠে যেন বিস্ফোরণ হলো। আয় আয়, পারলে চুল টেনে ধর। তোর জন্যই তো চুলগুলো বড় করেছি, যাতে টেনে ছিঁড়তে পারিস। নেহা এবার উঠে এসে সত্যি সত্যি টেনে ধরল নিখিলের চুল। সাব্বির, জেরিন, বৃষ্টি গোল গোল চোখে তাকালো। মিহির যেন আঁতকে উঠল। নিখিলের চুলে কেউ হাত দেওয়া মানে তার তোপের মুখে পড়া। নিখিলের কাছে সবচেয়ে অপছন্দের বিষয় ওর চুলে হাত দেওয়া। নেহা মুহূর্তেই চুলগুলো টেনে পুরো এলোমেলো করে দিয়েছে। নিখিল এবার জোরে ধমকে সুরে ডাকলো, নেহা। নেহার হাত থেমে গেছে। হঠাৎ এমন হওয়ায় ভয়ে কিছুটা চুপসে উঠেছে। হাত সরিয়ে নিয়ে বুকে থুথু করে বলে উঠল, ডাইনোসরের মতো ডাকেন কেন? আমি কি কানে শুনতে কম পাই? মানুষের তো হার্ট অ্যাটাক করি ছাড়বেন আপনি। তোর সাহস কম না? আমার চুলগুলোর কি অবস্থা করেছিস তুই? নেহা এগিয়ে এসে বলল, করেছি তো বেশ করেছি, 100 বার করব, আবার করব। কি করবেন আপনি? আমি আপনাকে ভয় পাই নাকি? নেহা ফের টান বসালো নিখিলের চুলে। মিহির সাব্বিরকে বলল, তোদের যাওয়া আর হবে না রে। সাব্বির এবার বাসায় বসেই মুড়ি খা। নিখিল এবার নেহার খোপা করা চুলে টান মারল। নেহা দ্বিগুণ চেঁচিয়ে উঠে বলল, নিখিলের বাচ্চা, তোর মাথা ফাটিয়ে দিব আমি। আমার চুলে কেউ ধরলে একদম সহ্য হয় না আমার। সাব্বির, জেরিন, বৃষ্টি সমানে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালো। নিখিল ভাইয়া এবার নেহার কি করবে? আপনি না, তুমি না, সোজা তুইয়ে নেমে গেছে। নিখিল সরু চোখে তাকালো নেহার দিকে। নেহা নিজের হুঁশে থাকলে এমন কথা বলার দুঃসাহস জীবনেও দেখাতো না। সাব্বির চট করে বলল, নেহা বোন, তোর চুলগুলো কি সুন্দর, মাশাল্লাহ। আমার ভবিষ্যৎ বইয়ে যেন এমন চুল থাকে। তুই তোর চুলের যত্নের সকল টিপস, তেল, শ্যাম্পুর নামগুলা বল আমাকে বোন, শিখে রাখি। জেরিন গুঁতো মেরে জিজ্ঞেস করে, কিসের মধ্যে কি বলিস? নেহা গদগদ হয়ে বলে, ধন্যবাদ সাব্বির ভাই, তুমি দেখে প্রশংসা করলে তুমি সবচেয়ে ভালো ভাইয়া। জেরিন, বৃষ্টি, মিহির বলল, আর আমরা? নেহা বলল, আগে প্রশংসা করো, পরে তোমাদেরও ভালো বলবো। নিখিল বিরক্তি নিয়ে বলল, ড্রামাবাজ, ঘুষখোর মহিলা। নেহা নিখিলকে মুখ ভেঙচি কাটলো, যাওয়ার জন্য পা বাড়ালো। তখন নিখিল বলল, তোরা সবাই ঘুরতে যেতে চাস তাই তো? নিয়ে যাব, একটা শর্তে। তিনজনের সমানে মাথা নাড়ল। রোফ এসে বলল, আমি যাব ভাইয়া। জেরিন বলল, বলো বলো, কি শর্ত? সব শর্তই মেনে চলবো আমরা। নেহা নিখিলের কথা শুনে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ায়। কি শর্ত দেয় শোনার জন্য। নিখিল আর চোখে একবার দেখে নেহাকে থমথমে কণ্ঠে বলে, ওই বান্দরটাকে যদি সাথে যাওয়ার জন্য মানাতে পারিস তো নিয়ে যাব। মিহির চোখ ছোট করে তাকালো নিখিলের দিকে, মনে মনে বলল, সালা একটা আস্ত চালবাজ। নিখিল গলা উঁচিয়ে নেহাকে আরো রাগিয়ে দিয়ে বলল, কেউ যদি আমার সাথে যেতে রাজি হয় তো
সে একটা ছুঁচা বিলাই, বেহায়া। নেহা কটমট দৃষ্টিতে তাকালো, রাগে ফুসফুস করে শ্বাস ছাড়ছে। আমাকে দেখে কি মনে হয় মানুষের কোনো সম্মান নেই নাকি? দুনিয়া উল্টে গেলেও তো আমি আপনার সাথে যাব না। আমি একবারও যাওয়ার কথা বলিনি। কিছু মানুষ পৃথিবীতে আসেই অন্য পুরুষের পেছনে লাগার জন্য। অসহ্যকর একেবারে। যেদিন বিরস মুখে বলল, ভাইয়া এটা কি করলে তুমি? নেহা তো প্রথম থেকে যেতে চায়নি, তার ওপর তুমি যা বললে এখন কি যেতে রাজি হবে? নিয়ে যাবে না বললেই হতো, শর্তও দিয়েছ এমন যেটা কখনো হবে না। সাব্বির রোব বৃষ্টি ও মন খারাপ করে চলে যেতে নিল। নিখিল বলে উঠল, তোদের কি মনে হয় নেহা যাবে না? গিয়ে বল একবার, নাচতে নাচতে রেডি হয়ে যাবে। কোনোদিন অপমান গায়ে লেগেছে ওটার? গন্ডারের চামড়া লাগিয়ে রেখেছে, এসব ওর গায়ে লাগে না। বৃষ্টি মিনমিন করে বলে, যদি রাজি না হয়? নিখিলের সোজা সাপটা উত্তর, আমরা সবাই যাব, ও বাড়িতে থাকবে। সাব্বির যেদিন বৃষ্টি মুখ চাওয়াচাই করলো, এবার কি হবে? সবার চোখে একই প্রশ্ন। ওদের জন্য যদি নেহা যেতে না পারে তো ওদেরকে মার একটা কম দেবে না এই মেয়ে। আর ওরাও তো নেহাকে ছেড়ে যাবে না কোনো দিন। ওরা তিনজন মিলে ছুটলো নেহার ঘরে। আজ রৌফও যাচ্ছে নেহাকে রাজি করাতে। মিহির বাতাস করার ভঙ্গিতে হাত নাড়ল। নিখিলের দিকে তাকিয়ে বলল, এখানে বড্ড গরম। মানুষজনের কথার ভিতরেও কেমন কেমন গরম বাতাস। যে মানুষ বউ ছাড়া 1 ঘন্টা থাকতে পারে না, সে থাকবে 7 দিন। কি দিন আসলো! আল্লাহ আকাশ ফোঁটা করে ঠান্ডা ফালাও। নিখিল মিহিরের দিকে তাকিয়ে বলল, তুই কি আমাকে মিন করে কিছু বললি? মিহির আশেপাশে তাকিয়ে বলল, না না, তোর কথা বলবো কার ঘাড়ে কটা মাথা রে? তুই তো ভাই সাধু পুরুষ, তোর তো বউ ছাড়াই চলে। আমি বরং বাড়ি যাই, তোদের বাড়িতে সত্যি গরম বেশি লাগছে। নেহা থমথমে মুখে বসে আছে। বৃষ্টি বলে উঠল, এটা কোনো কাজ হলো? তোমরা যা বুদ্ধি করে রেখেছিলে তার উল্টোটাই তো হলো এবার। ভাইয়া বলে দিয়েছে নেহাকে ছাড়াই যাবে। নেহা এবার রেগে বলল, আমাকে নিয়ে যাবে কেন? তোর ভাইয়ের তো গার্লফ্রেন্ডের অভাব নেই, বদ বেটা। মিথ্যা মিথ্যা ডিভোর্সটাকে এবার সত্যি সত্যি বানিয়ে ফেলবো আমি, দেখিস। ওনার ভাব দেখে একদম গা জ্বালা করে আমার। ভালোবাসতে পারবে না, কিন্তু বিয়ে করতে পারবে। এর নামও নিবি না আমার সামনে। যদি 1 সপ্তাহের ভিতর স্বীকার না করে, না ভালোবাসে, আমি চলে যাব বিদেশ। তখন আরেকটা বিয়ে করে নিতে বলিস। ওনার সাথে থাকবো না আমি। যেদিন নেহার কাঁধে হাত রেখে বলল, এত রাগ করছিস কেন সোনা? বৃষ্টি বলল, ঝগড়াটা তো লাগিয়েছিস তুই। আর একটু চুপ থাকলেই তো পরিকল্পনা মাফিক হতো সব কিছু। আমি তো ঝগড়া করি, ঝামেলা করি। আমাকে নিয়ে যেতে বলেছে তোদের? তোরা যা, আমাকে না নিলে শান্তিতে ঘুরতে পারবি। বিরক্ত করার মতো কেউ থাকবে না সেখানে। তোর ভাইও শান্তিতে থাকতে পারবে। আমি এত ছ্যাঁচড়া না, কোনো মানুষের ইচ্ছের বিরুদ্ধেও তার সাথে যাব। তোমরা গিয়ে ঘুরে আসো, যাও। নেহা মুখ ঘুরিয়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রোফ এসেছিল সবে। নেহার শেষ কথাগুলো শুনেই দৌড়ে গেল নিখিলের ঘরে। বৃষ্টি, সাব্বির, জেরিন বোকার মতো সব শুনে চেয়ে রইল। নেহা যে এখন 1000বার বললেও যাবে না, এটা ওরা ভালো করে জানে। তার মানে ওদের যাওয়াটাও বাদ। তিনজন মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। নিখিল রোফকে ছুটে আসতে দেখে বলল, কিরে গোয়েন্দা সংস্থার সদস্য, এভাবে ছুটে কি খবর দিতে আসলি? ওরা যদি একবারও টের পায় ওদের কথা তুই আমার কাছে পাচার করিস তো তোকে উল্টো ঝুলিয়ে পিটাবে। রোফ মাছি তাড়ানোর মতো করে বলল, ওরা জানতেই পারবে না। এখন শোনো আসল কাহিনী, বল। নেহা আপু যাবে না। বাকি তিনজনও মুখ ফুলিয়ে বসে আছে। নেহা আপু বলেছে তোমরা একা একা যাওয়ার জন্য। আপু যাবে না। ওহ, যা সবগুলোকে ডেকে নিয়ে আয়, শুধু নেহাকে ডাকবি না। রোফ মাথা দুলিয়ে আবার ছুটল। বৃষ্টির রুমে বসেছিল ওরা। এখনই খেতে যাওয়ার কথা, তখনই রোফ এসে বলল, ভাইয়া তোমাদের যেতে বলেছে। যেদিন এগিয়ে গিয়ে বলল, ভাইয়া আমাদের ডেকেছ? নিখিল ল্যাপটপ থেকে মুখ না সরিয়ে বলল, ভেতরে আয়। তিনজন গুটি গুটি পায়ে ঢুকলো ভেতরে। নিখিল আবার বলল, কালকে ভোরে বের হব আমরা, যা গিয়ে ব্যাগ গুছিয়ে ফেল। সাজেক যাব। তিনজনের খুশিতে লাফিয়ে ওঠার কথা হলেও ওরা মাথা নিচু করে রেখেছে। সাব্বির মিনমিন করে বলল, আমরা কেউ যেতে চাই না ভাইয়া। নিখিল সরু চোখে তাকালো, কেন? তখন তো খুব করে লাফাচ্ছিলি, এখন নিয়ে যেতে চাচ্ছি। আর যাবি না বলছিস? হ্যাঁ ভাইয়া, আমরা কেউ যাব না। নেহা না গেলে যাব না, তুমি একা যাও। নিখিল শান্ত কণ্ঠে বলল, নেহাও যাবে। ওর চিন্তা তোমাদের করতে হবে না, গিয়ে ব্যাগ গোছাও। ভোরের আগে যাওয়ার বিষয়ে নেহার সাথে কেউ কোনো ধরনের
কথা বলবি না। রাতের বেলা খাবার টেবিলে নেহা এসেছে, তবে কারোর সাথে কথা বলছে না। বৃষ্টির দিকে এমনভাবে তাকাচ্ছে যেন ওরই সব দোষ। বৃষ্টি কাচমুচু হয়ে খেয়ে চলেছে। সাহালম চৌধুরী নেহার দিকে তাকিয়ে বললেন, মন খারাপ আমার নেহা মায়ের? ঘরের ভেতর যে একটা বড়সড় গাদা আছে, ওটা কি তোমাকে কিছু বলেছে মা? নেহা যেন মোক্ষম সুযোগ পেয়েছে, একদমে মাথা ওপর নিচ করলো। সাহালম চৌধুরীর কর্কশ কণ্ঠ, কি করেছে বলো আমাকে? একবারে সিধে করে দিব। আমাকে দিনের ভেতর যতবার সামনে পায় ততবারই বকা দেয় বড় আব্বু। চোখগুলোকে বড় বড় করে তাকায় যেন টুপ করে গিলে ফেলবে। আমার মতো একটা ছোট মানুষের প্রতি এত রাগ দেখায়, ওনার সামনেই তো যায় না আমি। পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে আসে। যদি বলি বড়দের কাছে বিচার দিব, উল্টো শাসিয়ে বলে তোর কথা কেউ বিশ্বাসই করবে না। আজকে সন্ধ্যাও বকা দিয়েছে। সাব্বির মনে মনে বলতেছে, আর কিছু কস না বোন, চুল টানটানির কথা সবার সামনে বললে কি একটা অবস্থা হবে। যেদিন বৃষ্টি চোখ রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। নিখিল নিজেও অবাকের শেষ সীমানায় সুযোগ বুঝে ফাঁসিয়ে দিয়েছে। কি জালিয়াত মেয়ে! এরকম একটা বউ নিয়ে সারা জীবন কাটাবি কি করে ভেবেই হতাশ হয় নিখিল। সাহালম চৌধুরী নেহাকে সান্ত্বনা দিয়ে বলল, আহা লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে না। চলেই তো যাবে, আর কয়েকদিন একটু সহ্য করে নাও। একটা দামড়া ছেলেকে তো আর কিছু বলতে পারি না। বড় হয়েছে কিন্তু মানুষ হয়নি। গৃহিণীরা মুখ দেখাদেখি করলো। খাবার টেবিলে এরা শুরু হয়ে যায় প্রতিদিন। এদিকে ছেলের বউ আর ছেলের বাপ মিলে ছেলের বিরুদ্ধে লেগেছে। নিখিল দাঁত কিড়মিড় করে বলল, যাওয়াচ্ছি তোকে কোথাও, মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। বেশি ওরা শখ ঘুচিয়ে দেবো বলে রাখলাম। নেহা যেন এখন ন্যাকার হদ্দ, কাঁদো কাঁদো ফেস করে বলে, বড় আব্বু দেখেছ, তোমার সামনেই হুমকি দিচ্ছে। ভাবো একবার, একা পেলে কত মার মারবে। নিখিল রেগে গিয়ে বলল, এই একদম চুপ বলছি নেহা। তোকে অযথা বকা দিয়ে আমি কি করেছিস সন্ধ্যায়? চুল টানটানি করে আমার চুল অর্ধেক ছিঁড়ে ফেলেছিস তুই। এখানে নাকা সাজা হচ্ছে। আমি তোর বড় না বেয়াদব, বড়দের চুল টেনে দেয়? কোনো ভদ্রতা শিখিসনি তো, পারিস শুধু ভ্যা ভ্যা করতে। নেহা নাক মুখ বাঁকিয়ে বলল, আপনি মনে হয় সাধু সন্ন্যাসী। আপনি নিজেও তো চুল টেনেছেন আমার, তাহলে তো সমান সমান হয়ে গেছে। আমি কি আপনাকে বকা দিয়েছি নাকি? আপনার মতো এত খারাপ আমি না। সাব্বির জেরিনকে গুঁতো মেরে বলল, এই তোর ভাই আর ভাইয়ের বউ মিলে সার্কেলে চাকরি নিচ্ছে না কেন? ফ্রিতে বিনোদন দিয়ে কি লাভ? এতক্ষণ দোয়া করলাম যাতে নেহা এসব চুল টানটানি নিয়ে কথা না বলে, কিন্তু তোর ভাই এটা কি করলো? মানে এরা কোন দিক দিয়ে বড় আমার তো বুঝে আসে না। সাহারা বেগম হু হু করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তোরা দুজন কি এখনো এভাবে লেগে থাকিস? আল্লাহ, 2 দিন পর এরা বাবা মা হয়ে যাবে, তখন দেখা যাবে বাচ্চাদের সামনেও এরা মারামারি লাগছে। কথা শুনে বিষম খেলো নিখিল। তাহমিদা পানির গ্লাস এগিয়ে দিল। নেহা তো লজ্জায় শেষ। মেজমা একদম হাঁড়ি ভেঙে দিয়েছে। কোনো রকম খেয়ে নেহা কেটে পড়ল। নেহাকে লজ্জা পেতে দেখে নিখিল নিজেই ঠোঁট কামড়ে হাসলো। নিখিল কোনো রকম খেয়ে ভাগলো। বোকামি করে লজ্জায় পড়ার মতো খারাপ পরিস্থিতি মনে হয় আর নেই। নেহার সাথে থাকতে থাকতে ওর নিজেরও বুদ্ধির লোপ পাচ্ছে দিন দিন। দুজনকে এভাবে ভাগতে দেখে এবার সশব্দে হেসে উঠল টেবিলের সকলে। সেতারা বেগম বললেন, ঠিকই বলেছ মেজ বৌমা, এদের একটা বাচ্চা হলে মন্দ হয় না। যখন দুজন বাবা মা হবে তখন বাচ্চা সামলাতে সময় চলে যাবে, নিজেরা আর বাচ্চামো করবে না। হামিদা বেগম বললেন, তা তো ভালো বলেছেন আম্মা, কিন্তু নেহা এখনো তো ছোট, মাত্র বিয়ে হলো। ওদেরটা ওরা বুঝে নিবে। আল্লাহ চাইলে সময় সুযোগ মতোই নতুন সদস্য আসবে, এত তারা তো নেই। সে তারা সম্মতিসূচক মাথা নাড়ল। যেদিন সাব্বির আর বৃষ্টির সাথে মিনমিন করে বলল, ওদিকে দুজনের দূরত্ব শেষ হচ্ছে না, এরা এদিকে বাচ্চার প্ল্যানিং করে ফেলছে। দাদি তো সুপার ফাস্ট ভাই, সাব্বির ঘোর বিরোধিতা করে বলল। দাদি সুপার ফাস্ট হলে আব্বুরা 10 ভাই হতো, বোন হতো কম করে হলেও 7 জন। কিন্তু কি হইল, আব্বুরা মাত্র 3 ভাই আর 1 বোন। আগের যুগে তো 15-20টা বাচ্চা কমন ছিল। বৃষ্টি ভুরু বাঁকিয়ে বলল, সাব্বির ভাইয়া, দাদিকে বলবো কথাটা? ছি ছি বৃষ্টি বোন, তুই তো একটা ঘসেটি বেগম। তাহমিদা বেগম বললেন, তোরা কি ফুসুর ফাসুর শেষ করবি? খাবার নাম নেই, যখন দেখো বক বক শুরু। আরে ভাই, ধাক্কা খাওয়ার আর মানুষ পান না নাকি? আমার সাথে এত লাগতে হয় কেন আপনার? নেহা বিরক্তি নিয়ে বলা কথাটা উপেক্ষা করে নিখিল। নেহা লজ্জা পেলেই ওর নাক গালে গোলাপি আভা দেখা যায়। ন্যাচুরাল ব্লাশ,
ফর্সা মুখশ্রীতে এখন লজ্জার আভা স্পষ্ট দেখতে পাচ্ছে নিখিল। মেয়েটা কি জানে লজ্জা পেলে তাকে কত মারাত্মক সুন্দর লাগে, একদম খেয়ে ফেলার মতো টকটকে একটা টমেটো হয়ে যায়। নেহা ফের যাওয়ার জন্য পা বাড়াতেই ওর হাত টেনে সামনে দাঁড় করায় নিখিল। দুহাতে চেপে ধরে নেহার পাতলা গরনের কোমর, কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমাকে দেখলে এত পালায় পালায় করস কেন? নেহার হাত সিটসিট করে ওঠে। এই অভদ্রলোক যখন তখন এভাবে কাছে চলে আসে কেন? নেহা জবাব দেওয়ার মতো ভাষা হারিয়ে বসে থাকে। নেহা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে, হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আপনি এমন কেন বলুন তো নিখিল ভাই? সবার সামনে কি সব বলছিলেন তখন? লজ্জা শরম কিছু নেই আপনার? নিখিলের নির্লিপ্ত কণ্ঠ, না নেই। লজ্জা থাকবে মেয়েদের, যেমন তোর। আমার কাজ লজ্জা দেওয়া, আদর করে তোর লজ্জা ভাঙানোর নাম করে আরও বেশি লজ্জায় ডুবিয়ে ফেলা তোকে। নিখিল নেহার ঘাড়ে মুখ গুজে কানের কাছে ঘোর লাগা কণ্ঠে বলে, ইস নেহা, তুই একদম মাখনের মতো সফট, হাওয়ায় মিঠাইয়ের মতো তুলতুলে, হাত লাগাতেই একদম গলে যাস। এই দেখ, তোকে একটু ছুঁয়ে দিতে না দিতেই তুই কেমন নেতিয়ে পড়েছিস লজ্জাপতি পাতার মতো। এত লজ্জা পেলে কিভাবে হবে জান? এখনো তো গভীরভাবে ছুঁয়ে দেওয়া বাকি। যেদিন আসবো সেদিন তুই হাজার চেষ্টা করেও দূরে যেতে পারবি না। ভালোবাসায় মুড়িয়ে রেখে দিব তোকে। নেহা ফট করে চোখ খুলে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে ভালোবাসেন নিখিল? নিখিল মুখ উঠিয়ে নেহার চোখের দিকে তাকালো। আজ কোনো চঞ্চলতা নেই সেই চোখে, লুকানোর কিছু নেই। নেহার সরল দৃষ্টি জানতে চাচ্ছে নিজের করা প্রশ্নের জবাব। নিখিল গভীর দৃষ্টি রাখলো সেই চোখে। কি হলো কে জানে, দুজনেই ব্যস্ত চোখের গভীরে হারাতে। সিঁড়ির শেষ মাথায় এসে সাব্বির হাঁটা বন্ধ করে দেয়। কথা বলতে বলতে আসা জেরিন, বৃষ্টি পরপর ধাক্কা খায় একে অপরের সাথে। জেরিন বিরক্তি নিয়ে বলে, কি সমস্যা তোর? সাব্বির মাঝ রাস্তায় এভাবে ঠ্যাটার মতো দাঁড়িয়ে পড়েছিস কেন? সাব্বির প্রতি উত্তর করলো না। জেরিন বৃষ্টি সাব্বিরের হঠাৎ তবদা খাওয়ার কারণ খুঁজতে ওর দৃষ্টি অনুসরণ করে তাকায়। নেহার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে নিখিল। নেহার মুখ ঢাকা পড়েছে নিখিলের বুকে। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বৃষ্টি সাব্বির হঠাৎ জোরে চেঁচিয়ে বলে উঠল, আমরা কিছু দেখিনি। নিখিলের দৃষ্টি তখনও নেহার ওপর। ওদের দিকে না তাকিয়ে বলল, তোদেরকে দেখানোর জন্যই তো এখনো দাঁড়িয়ে আছি। দেখ দেখ, বড় ভাইকে দেখেই তো ছোটরা শিখবে। বড় ভাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? তোদেরকে রোম্যান্স শেখানোটাও তার মধ্যে পড়ে। নেহা বিস্ময়ে হাঁ হয়ে গেছে। এ কোন নির্লজ্জের পাল্লায় পড়ল? নিজের লজ্জা শরম নেই দেখে কি অন্যেরও নেই নাকি? বৃষ্টি সাব্বির জেরিনের চোখ পেরিয়ে আসার উপক্রম। তাদের এত ভোলা ভালা ভাই জনসমক্ষে রোম্যান্স করছে। তারা কি ভুল ধারণাটাই না করেছিল ভাইয়ের ব্যাপারে? আজকে থেকে আর কাউকে বিশ্বাস করা যাবে না। সবাই গোপনে গোপনে নিজের রোমান্টিকতা লুকিয়ে রাখে। তাদের ভাই তো একদম মাস্টার বের হলো। নেহা নিখিলকে ধাক্কা মেরে সরিয়ে বলল, আমি গেলাম ঘুমাতে, তোমরা যা খুশি করো। নিখিল নেহাকে আদেশের সুরে বলল, এই আমার রুমে চল, একসাথে ঘুমাবো। নেহা নাক মুখ কুঁচকে বলল, নিখিল ভাই, আপনি কি মুখটা বন্ধ রাখতে পারেন না? যা তা বের হয় আপনার মুখ থেকে। তুই আমার কথা শুনলেই তো আমি আর এসব করবো না। আপনার সাথে ঘুমাবো না আমি। সাব্বির বলল, আজকে অন্তত ঘুমাবো, সকালে তোকে তুলে নিতে সহজ হবে। নেহা ভুরু কুচকালো। তুলে নিবে মানে? যেদিন সাব্বিরকে জোরে একটা চিমটি কেটে বলল, আরে নেহা, তুই এই গাধার কথা কেন শুনছিস? আসলে বিয়ের পর তো একসাথে থাকতে হয়, তাই। বৃষ্টি বলল, হ্যাঁ, মা আর ছোট মা যদি জানে তুই ভাইয়ার রুমে না থেকে আলাদা থাকিস, তখন তোকে আস্ত রাখবে না। তাই ভালোই ভাইয়ার সাথে গিয়ে ঘুমা। নিখিল এর মধ্যে নেহাকে কোলে তুলে নিল। সবার উদ্দেশ্যে বলল, আমি আমার বউকে নিয়ে গেলাম, তোরাও গিয়ে ঘুমা। নেহা নিখিলের পিঠে কিল ঘুষি যা পেরেছে মেরেছে, কোনো মতেই নামায়নি নিখিল। নেহার সবার দিকে কটমট চোখে তাকিয়েছে। একবার পাই তোমাদের, দেখাবো মজা। ওরা চলে যেতেই জেরিন সাব্বিরকে একটা মেরেছে পিঠে। শালা, আর একটু হলেই তো দিছিলি সব কিছুতে পানি ফেলে। সাব্বির পিঠে হাত বুলিয়ে বলল, আরে খুশিতে মুখ ফসকে বেরিয়ে গেছে। বৃষ্টি নীরস গলায় বলল, হ্যাঁ, এখানে তো হামসাকাল মুভি ছেড়ে দিয়েছিল কেউ, যার জন্য তুমি খুশিতে উত্তেজনায় একদম ফেটে পড়ছিলে। চলো তো আপু, এখন ঘুমাই। ভোরে না উঠতে পারলে ভাইয়া রেখে চলে যাবে। সকালে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে নেহা দিয়েছে এক চিৎকার, আল্লাহ, আমাকে কিডন্যাপ করা হয়েছে। ও বড় আব্বু, আব্বু, মা, বড় মা, আমাকে বাঁচাও। পাশের সিটে বসে কান চেপে ধরে রেখেছে বাকি সবাই। নিখিল ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে, তার মাঝে কোনো হেলদোল নেই।
সাব্বির কান থেকে হাত সরিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, নেহা বোন, তুই কি আরও চিল্লাফাল্লা করবি নাকি এখানেই সমাপ্ত? না মানে কানটাকে একটু যদি রেহাই দিতি। নেহা ভোতা মুখে বসে রইল, কিছুতেই মানতে পারল না সবাই মিলে তার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করে রাখবে। তোমরা আমাকে কেন নিয়ে এসেছো বলো? আমি কি বলেছি আমাকে নিয়ে যাও? যত সব। আমি তোমাদের নামে কিডন্যাপিংয়ের কেস করব, বলে দিলাম। তোমাদের লিডারের নাম দিব নিখিল মেহমদ চৌধুরী। জেরিন বৃষ্টি এবার মুখ খুলল, তুই চুপ থাকতো বোন, তোর যন্ত্রণায় ঘোড়াটাই বাদ হয়ে যাচ্ছিল। ঘুরতে গিয়ে পরে যত পারিস ঝগড়া করিস। দেখ বাসায় বসে বেশি ফিল পাইতি না মারামারি করে। সাজে গিয়ে মেঘ ভরা আকাশ দেখবি আর যা খুশি করবি। এখন তুই চুপ করে থাক। নেহা বিরস মুখে বলল, তোমরা সবাই সেজে গুজে এসেছো আর আমাকে দেখো চ্যাংদোলা করে তুলে এনেছো। এখন আমাকে একটু সুন্দর লাগছে না। আর আমি কি এখানে গিয়ে এই কাপড়েই থাকবো নাকি? আমার লাগেজে তো আনিনি। সব দোষ তোমার ভাইয়ের, একটা খারাপ লোক। মিহির সরু চোখে নিখিলের দিকে তাকালো, 2-3 বার ধাক্কাও দিল। ছেলেটা কি শুনতে পেল না নাকি? নেহা যা চিৎকার দিয়েছিল মনে হয়তো আশেপাশের এক এলাকার মানুষও উঠে গেছে শব্দে। মিহির নিখিলের কান থেকে টেনে ইয়ারফোন খুলে ফেললো। কি ভাই, কি সমস্যা তোর? দুনিয়া উল্টে গেলেও তো কিছু শুনতে পাবি না তুই? নিখিল নির্লিপ্ত কণ্ঠে বলল, গাড়ি চালানোর সময় শুধু সেখানেই মনোযোগ দিতে হয়, অন্য কিছু দেখার সময় নেই। এত কিছু মানুষের কাজে চিল্লাচিল্লি করে সিন ক্রিয়েট করা, এসব আগে থেকে জানতাম আমি। তাই যাতে কিছু শুনতে না পাই সেই ব্যবস্থা করে রেখেছিলাম। নেহা সূক্ষ্ম অপমান গায়ে মেখে বলল, গাড়ি থামান বলছি, যাব না আমি আপনার সাথে। বাড়ি চলে যাব। নিজেরা জোর করে এনে এখন আবার কথা শোনানো হচ্ছে। নিখিল এক ধমক দিয়ে বলল, রাতের বেলা ডোজ মনে হয় কম পড়েছে তোর। আয় এবার ডবল ডোজ দিয়ে দিই। 1 সপ্তাহ আর মুখ দিয়ে কথা বের হবে না। নেহার মুখ চুপসে যাওয়ার বেলুনের মতো হলো। কি অসভ্য লোক, সবার সামনে কি যাতা বলে। নিখিলের কথা শোনা মাত্রই পেছনের সিট থেকে জেরিন সাব্বির পাশে বসা বৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি রাখলো নেহার উপর। বৃষ্টি পাশে বসা রূপ একবার তাকিয়ে মনোযোগ দিল বাহিরের পরিবেশ দেখায়। নেহা ওড়নার কোনা আঙুলে পেঁচিয়ে ধরছে। একটু পর পর সবার দিকে ঘুরে একবার মুখ ভেঙচি কাটলো। বৃষ্টি তো মিনমিন করে বলে উঠল, কি রে বল না, কি ডোজ দিয়েছে ভাইয়া? না শোনার আগ পর্যন্ত আমার পেটের ভাত হজম হচ্ছে না। নেহা দ্বিগুণ চিবিয়ে চিবিয়ে বলল, তোর ভাইয়ের সাথে মিলে আমার সাথে এমন করার আগে মনে ছিল না? এখন আমিও তোদের চিনি না। দোষ শোন না আমার কথাটা, আমরা কি তোকে রেখে যেতাম কোনোদিন? তাই ভাইয়ার কথায় রাজি হয়েছি। আমাদের প্ল্যানটাও তো তোকে ছাড়া পূর্ণ হতো না। নিখিল ড্রাইভিংয়ে মনোযোগ রেখে বলল, কি রে, কিসের প্ল্যান তোদের? বৃষ্টি কাচুমুচু ভঙ্গিতে তাকালো মিহিরের দিকে। মিহির নিখিলের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, সালা তুই ছোটদের কথায় এত কান দিস কেন? তুই ছোটদের সাথে প্রেম করতে পারলে আমি ওদের কথায় কান দিতে পারি না? নেহা এবার নিখিলকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে গাড়িতে কিভাবে এনেছেন? আপনাকে বিশ্বাস নেই, সিঁড়ি দিয়ে টেনে টুনে আনেননি তো আবার? কি ভয়ানক ভয়াবহ কাণ্ড! আল্লাহ, আমার হাত পা কোমর। নিখিল দাঁতে দাঁত চেপে ধরে বলল, মাথা মোটা একটা। মাথা মোটা হবে আপনার 14 গোষ্ঠী। সাব্বির থমথমে মুখে বলল, ভাই বুঝি না, ঝগড়া করস তুই, আমাদের সবাইকে টানিস কেন বোন? নিখিল আবার বলল, আহ নেহা, এত কি ভাবিস তুই? তোর জামাই এতটাই নির্দয় না, বউকে টেনে টুনে আনবে। আদর করে যত্নে সহকারে কোলে তুলে এনেছি তোকে। নেহা মুখ বাঁকালো, যত সব আদিক্ষেতা। কমলাপুর রেল স্টেশনে এসে গাড়ি থামলো ওদের। সবাই মিলে নামলো। নিখিল নেহাকে টেনে ধরে বলল, তুই পরে নামবি। নেহা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কেন? তোকে চুমু খাবো তাই। নেহার চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। সবাই বেরিয়ে যেতে নিখিল বের হলো। গাড়ির কাঁচ টেনে দিয়ে বলল, ওই ব্যাগে ড্রেস আছে, চেঞ্জ কর। নেহা অবিশ্বাস্য সুরে বলল, গাড়িতে? না, আয় বাহিরে, সবার সামনে কর। নেহা মুখ কুচকে ফেললো বিরক্তিতে। নিখিল বের হয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরই নেহা বেরিয়ে আসলো। নিখিল চাবিটা দূরে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের হাতে দিয়ে দিল। নেহার হাত নিজের হাতের মুঠোয় পুরে সামনের দিক হাঁটা ধরল। নিখিল কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, তুই আমাকে গাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে ড্রেস চেঞ্জ করে ফেললি নেহা? ডোর তো লকও করিসনি, তোর কি ভয় লাগেনি যদি আমি লুকিয়ে দেখতাম তখন? নেহা চমৎকার হাসলো।
কেন জানি কথাটা শুনে তার ভীষণ হাসি পাচ্ছে। নেহা হাসি থামিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিল, আমার স্বামী কোনো চরিত্রহীন পুরুষ নয় নিখিল ভাই, সে নিতান্তই সুপুরুষ। নিজের বউকে দেখার মাঝে দোষের কিছু নেই, কিন্তু সে এমনটা করবে না তাও আমি জানি। যদি দেখারই হতো আপনার মতো বাজে কোনো চিন্তা থাকতো না তার মাঝে, তবে অনুমতির জন্য অপেক্ষা করতো না, আমার ইচ্ছেকে বেশি প্রাধান্য কোনো দিনই দিত না। নিখিল মুগ্ধ হলো, নেহা তাকে বিশ্বাস করে ভেবে পুলকিত হলো মন। মাঝে মধ্যে যে ছুঁয়ে দিই সেই সময় তোর অনুমতি নিই না নেহা, তখন কি তুই রাগ করিস? আমার ওপর বিরক্ত হয়ে যাস তুই? নেহা সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, বলবো না। নিখিল নেহার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে, যার ফলে নেহার সামনেও যেতে পারছে না। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে বাকিরা, ট্রেন ছাড়বে আরও 20 মিনিট পর। নিখিল চাপা ধমকের সুরে বলল, উত্তর না দিয়ে আমার কাছ থেকে ছাড়া পাবি না এখন। চারদিকে দেখ কত মানুষ, সবার সামনে তোর সাথে কিছু করলে নিশ্চয় তুই খুশি হবি না? নেহা দাঁতে দাঁত চেপে বলল, ব্ল্যাকমেল করছেন? নিখিল পকেট থেকে হাত বের করে চুলে হাত বোলালো, নেহার দিকে কিছুটা ঝুঁকে বলল, যা খুশি ভাবতে পারিস, আমি না চাইলেই আপনি আমাকে কোনোদিনই ছুঁয়ে দিতে পারবেন না। মিসেস নেহা চৌধুরীকে ছুঁয়ে দেওয়া এতটাও সহজ না মিস্টার নিখিল মেহমদ চৌধুরী। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। নেহাকে ফের জিজ্ঞেস করলো, তার মানে তুই চাস আমি তোকে ছুঁয়ে দিই? নিখিলের কথা বলার আগে নেহা ছুটে চলে গেছে বৃষ্টি ট্রেনের কাছে। সবাই মিলে ট্রেনে উঠে পড়েছে। ওরা ইতিমধ্যে কেবিন নিয়েছে 2টা, তবে যাওয়ার সময় এক কেবিনের সবগুলোতে ঘামটি মেরে বসেছে। দূরে বসলে তো আড্ডা দেওয়া হবে না। ট্রেন ছেড়েছে মিনিট কয়েক হবে। সাব্বির পায়ের ওপর পা তুলে বসেছে, তার পাশে জেরিন এক প্রকার ঠেলাঠেলি করছে। কি রে ভাই সাব্বির, বড় বোনদের ন্যূনতম সম্মান তো দিবি নাকি? এমনি ছড়াইয়া বসলি কেন? জায়গা হচ্ছে না। সাব্বির চোখ ছোট ছোট করে বলল, তাই তো বলি একটু কম করে খা, দিন দিন মোটা হচ্ছিস, পরে দেখা যাবে তোর জামাই তোকে কোলে তুলতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে যাবে। ইস, শেষ শেষ মানিজ্জত সব শেষ। সাব্বিরের কথা শুনে নেহা আর বৃষ্টি শব্দ করে হেসে দিল। যেদিন জোরে এক ঘা বসিয়েছে সাব্বিরের পিঠে। নেহা আর বৃষ্টিকে চোখ রাঙানি দিল। মিহির বলে উঠল, তা তোরা কে কার টাকায় যাচ্ছিস ঘুরতে? আমার ভাই বড়লোক বন্ধু আছে, তার টাকায় যাচ্ছি। দোয়া মানে দিল সে দোয়া করি, এমন বন্ধু আর কেউ না পাক। সাব্বির বলে উঠল, এটা কোনো কাজ করলাম মিহির ভাই? বড়লোক বন্ধু পাওয়ার ভাগ্যটা মেরে দিলা? মিহির চুলগুলো একবার ঠিক করে বলল, বুঝলি না সাব্বির, তোর উপকার করলাম, ফ্রিতে উপকার করতে নেই, আজ বুঝলাম। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো রে, তাই তো তোর ভালোর জন্য দোয়া করলাম। বৃষ্টি বলে উঠল, এরকমও কথা আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। নিখিল দাঁত বের করে হেসে বলল, এই না হলে আমার বোন? নেহা মুখ বাঁকিয়ে বলল, কাজে লাগলে আমার বোন, আমার ভাই একটা সুযোগ সন্ধানী লোক। মিহির আবার বলল, তা বাকিরা বলে ফেলো, কে কার টাকায় যাচ্ছ? সাব্বির ভাব নিয়ে বলল, ভাইয়ার টাকায়। নিখিল বলে উঠল, তোরা কি ভেবেছিস ফিরি ফিরি নিচ্ছি? এখন তোদের টাকা নেই তাই আমি দিয়েছি, সবগুলাতে টাকা ফেরত দিবি আমায়। সাব্বির 32 কপাটি দাঁত বের করে বলল, ভাইয়া একবার বিয়েটা করে নি, শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়েই তোমার টাকা পরিশোধ করে দিব। আমাকে এমনিতেও কেউ চাকরি বাকরি কিছু দিবে না, কোনো রকম টেনে পাস করি। জেরিন বিরক্তি নিয়ে বলল, তোরে কেউ মেয়ে দেয় কিনা সন্দেহ, আবার নিবে যৌতুক। তোর নামে তো আমি আগে কেস করমু শালা, পরে মেয়ে পক্ষ। সাব্বির আহাজারি করে বলল, আল্লাহ এখনই মাটি ফাঁক করো, আমি থাকতে চাই না এই ধরনীতে। কি বোন দিলা মামুদ, সবই ঘসেটি বেগম, মির্জাফরের খালা। রফ তীব্র বিরোধিতা করে বলল, নবাব সিরাজউদ্দৌলার খালা তো ঘসেটি বেগম, মির্জাফরের খালা হলো কেমন? বৃষ্টি একটা মেরেছে রফের মাথায়। এই তুই চুপ থাকতো, আলট্রা বিল্ডিং পোলা, এত পড়াশোনা করলে বউ পাইতি না তুই? এমনি কথায় কথায় তুই প্রশ্ন করলে মায়া তোরে রেখে ভাগবো। সাব্বির বলে উঠল, বুঝলাম না ভাই, আমারে দত্তক নিল নাকি ওরে? কোনো দিক দিয়েই তো মিলে না। আমার বাপ এটারে কেমনে ডাউনলোড করলো? নিখিল এবার দিয়েছে সাব্বিরকে একটা। মুখে লাগাম দে ছাগল, বাপকে অন্তত ছাড় দে। সাব্বির ভোতা মুখে বলল, তোমরা সবাই মিলেই তো এত মারছো, আমার বইয়ের জন্য কিছু জায়গা বাকি রাখো তো নাকি, যাতে বলতে পারি তোমার জামা একদম ইনটেক। মিহির এবার জোরে বলে উঠল, এই ভাই থাম তোরা, আমার প্রশ্নটাকে গুরুত্ব দিচ্ছিস না তোরা। এবার বাকি দুজন বল। শেষে নেহা। জেরিন বৃষ্টি হেসে বলে উঠল, বোনের জামাই টাকায় যাচ্ছি, বইয়ের বোন ছোট হোক বা বড়, তাদের কিছু দিলে আর ফেরত দিতে হয় না।
সাব্বির চোখ বড় বড় করে বলল, তোদের এই গোবর মাথায় স্যারকে দিল, এই বুদ্ধিটা আমাকে আগে দিবি না তোরা? তাহলে তো আর যৌতুক নেওয়া লাগতো না, আমার বিয়েটাও ভাঙতো না। রৌফ বলল, তোমার বিয়ে হচ্ছিল কখন? তুই চুপ থাকতো ভাই রৌফ, কল্পনাও করতে দিবি না। যা ডাকাত বাপ জীবনে তো বিয়ে করাবে বলে মনে হয় না। মিহির নেহার দিকে তাকালো, নিখিলও কৌতূহল নিয়ে তাকালো। নেহা ভাব নিয়ে কপালের চুলগুলো সরালো, স্বাভাবিকভাবে বলল, নিজের টাকায় যাচ্ছি, তোমাদের মতো অন্যের টাকায় যাই না আমি। বিস্ময়ে হাঁ হয়ে গেল সবাই। নিখিল ভুরু কুঁচকে তাকালো। মিহির জিজ্ঞেস করলো, কিভাবে হলো? বিয়ে করার পর স্বামীর যা স্ত্রীরতা, তার মানে নিখিল ভাইয়ের সব টাকা আমার, তো হলো না আমার টাকায় যাওয়া? সাব্বির বাহবা জানিয়ে বলল, হ্যাঁ বোন, আমি বিশ্বাস করলাম তোর ঘটে সবজি চাষ হয়েছে। রাত প্রায় 10টা, নেহাকে ঘুম থেকে জাগালো বৃষ্টি। মেয়েটা এত ঘুম কাতুরে, সব জায়গায় ঘুমায়। তার সরকারি বালিশ নিখিল ভাই। রিসোর্টের সামনে এসে নেমেছে তারা। খোলা ছাউনির জিপ থেকে ব্যাগপত্র নামিয়ে নিয়েছে যে যারটা। কটেজের মতো ঘরগুলো ভাড়া নিয়েছে ওরা। নেহা হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলো, আমার রুম কোনটা? বলো, আমি ঘুমাবো। সকলে যেন ভূত দেখার মতো চমকালো। পুরো রাস্তা ঘুমিয়ে কি এর হয়নি নাকি? পাহাড়ি রাস্তা দিয়ে আসার সময় সবার জান যায় যায় অবস্থা। আর এই মেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছে। নিখিল জিজ্ঞেস করে, আরো ঘুমাবি তুই? তাহলে যা, ওই রুমটা তোর। খুশিতে লাফিয়ে উঠল ওদিকে নেহা। যাক, শান্তি অন্তত কয়েকদিন নিখিল ভাইয়ের জ্বালাতন থেকে বাঁচা যাবে। একা একা চিলমুড়ে ঘুমাতে পারবে। নেহা ভাবনায় পানি ঢেলে নিখিল এসে হাজির রুমে। নেহার ঠোঁট উল্টে বলল, আমার রুমে আপনি কেন এসেছেন? নিখিল লাগেজটা সাইডে রেখে খাটের ওপর শটান হয়ে শুয়ে পড়ল। তোর ট্রেনের লজিকটাই আমাকে এখানে এনেছে। নিখিল নেহার ঠোঁট আঙুল দিয়ে চেপে ধরে বলে, একদম বকবক করবি না আর। পুরো রাস্তা আমার উপর ঘুমিয়েছিস, গা হাত পা ব্যথা হয়ে গেছে। ছোটখাটো একটা হাতিকে নিজের ওপর ঘুমাতে দিতে কে বলেছে আপনাকে? যখন ঘুমিয়েছিলাম তখন ফেলে দিলেই পারতেন। অভিমানে টয়টম্বুর হলো নেহা। গাল ফুলিয়ে চলে গেল কটেজ সংলগ্ন বারান্দায়। পাহাড়ের উঁচুতে নির্মিত এই ঘরগুলো, নিচে যতদূর চোখ যায় অন্ধকার ছাড়া কিছুই নেই। কিছুক্ষণ পর নেহা বুঝতে পারল, পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। মানুষটি অতি পরিচিত নেহার। তার গায়ের পুরুষালী সুভাষটা বরাবরই নেহাকে টেনে নিয়ে যায় অন্য কোনো জগতে। তবুও নেহার অভিমানী মন দূরে সরাতে চাইল মানুষটিকে। ছাড়ুন। নিখিল নেহার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, না। নিখিল নেহাকে ঘুরিয়ে নিজের দিকে ঘোরালো। নিজের উষ্ঠ দ্বারা ছুঁয়ে দিল নেহার ললাট। মেয়েটি কেঁপে উঠল কিছুটা। সামান্য কথায় এত অভিমান করলে চলে অবুঝ পাখি? নেহা মুখ ঘুরিয়ে নেয়। নিখিল নেহাকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। মিহি সুরে ফিস ফিস করে বলে, তুই তো এতটা বোকা না, জেনে বুঝে দূরত্ব বাড়িয়ে কষ্ট দিস আমায়। হারিয়ে গেলে তখন খুঁজেও লাভ হবে না। নেহা এবার নিখিলের শার্ট খামচে ধরে। পেছন থেকে নিখিল হাসে। বুকের মাঝে গুটিয়ে থাকে নেহা। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমাকে হারিয়ে ফেলার এত ভয় কেন তোর? ভালোবাসিস আমাকে? নেহা চট করে মাথা তুলে উল্টো প্রশ্ন করে, আপনি আমাকে ভালোবাসেন কি না আগে বলুন। প্রশ্ন আমি আগে করেছি, কিন্তু উত্তর আপনি আগে দিবেন। কেন? তোর কথা এখন শুনতে হবে আমাকে? হ্যাঁ, শুনতে হবে, বলুন। একদম ঝগড়া করবি না নেহা। রোম্যান্স করার টাইমে তুই ঝগড়া করিস এত আনরোমান্টিক কেন তুই? কথা ঘোরাবেন না নিখিল ভাই, আমি কথা ঘোরাই? ঝগড়াটা একটা দেখুন দেখুন, ভালো হবে না বলছি। নেহা নিখিলের থেকে নিজে থেকে সরিয়ে নিয়ে বলে, আমি একজনকে ভালোবাসি, কিন্তু তার নাম তো আপনাকে বলবো না। আগে নিজে বলুন, পরে আমারটা আমি বলবো। বলে ফেল নেহা, এতে তোরই লাভ। নেহা ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করে, কি রকম লাভ? আপনি কি মহান সাজে তার কাছে রেখে আসবেন নাকি আমাকে? নিখিল ততক্ষণে রুমে চলে এসেছে। নিখিল সম্মতিসূচক হাঁ বলতে তেড়ে আসলো নেহা। পাহাড়কে বিছানায় পড়ে যায় নিখিল। নেহা বিছানায় উঠে নিখিলের ওপর চড়াও হয়। কলার চেপে ধরে বলে, নিজের বউকে অন্যের কাছে দিয়ে আসবি তুই? নেহার চুলগুলো খুলে পড়েছে নিখিলের মুখে। নিখিল আঙুল উঁচিয়ে বলল, আমার ওপর থেকে সর নেহা, তুই তোকারি করবি না একদম। আমি তোর থেকে বড়, ভুলে যাবি না। 100 বার ভুলে যাব। ঘরের ভিতর এত সম্মান দিতে পারবো না আমি। সবার সামনে আপনাকে সম্মান দিতে দিতে মাথায় তুলে ফেলবো, কিন্তু এখন পারবো না। আপনি একটা বদ লোক। আমাকে অন্য কারো কাছে দিয়ে আপনি আপনার ওই শাকচুন্নি মার্কা গার্লফ্রেন্ডের কাছে যাবেন? মেরে রেখে দিব দুটোকে। নিখিল নেহাকে নিজের ওপর থেকে সরিয়ে এবার নেহার ওপর আধশোয়া হয়ে শুয়ে পড়ল। নেহা এবার একদম শান্ত নদীর মতো হয়ে গেল। নিখিল ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, এবার বল, কি বলছিলি? তুই নিজেই তো বললি তুই অন্য কাউকে ভালোবাসিস, তার কাছেই তো থাকতে চাইবি, এটা স্বাভাবিক।
নেহার কণ্ঠনালী কেঁপে ওঠে এবার, তারপরও দমে যায় না সে। কেন শুনতে পাননি আপনি? আর আমি বললে আপনাকে কেন সব কথা শুনতে হবে? ভালো কথা তো জীবনে শুনেন না। কাকে ভালোবাসেন তার নাম বলুন একবার, আমি নিজে গিয়ে রেখে আসবো আপনাকে তার কাছে। নিখিল এবার নেহার ঘাড়ের ওপর কামড় বসায়। নেহা ছটপট করে ওঠে নিজেকে ছাড়ানোর জন্য। এবার নিচ থেকে সরে পড়ে নিখিল। নেহা একটা বালিশ ছুঁড়ে মারে নিখিলের দিকে। রেগে বলে ওঠে, আপনাকেও আমি কামড়ে দিব বলে দিলাম। ঠিক আছে দে, তবে আমি যেখানে দিয়েছি সেখানে দিতে পারলে আমার কোনো সমস্যা নেই। নেহা জোরে বলে ওঠে, অসম্ভব। সাব্বির বিরস মুখে বলে, আজ একটা বউ থাকলে তোদের মতো লতিফা বানুদের সাথে আড্ডা দিতে হতো না আমার। নিখিল ভাই আর নেহার তো হানিমুনও হয়ে যাচ্ছে এই ফাঁকে। মিহির নাকচ করে বলল, এদের হবে হানিমুন, দেখ গিয়ে মাথা ফাটিয়ে বসে আছে দুজন দুজনের। যেদিন হাই তুলে বলল, কাল আড্ডা দেওয়া যাবে, সবাই গিয়ে ঘুমাও এবার। নিখিল ভাই টায়ার্ড তাই আসেনি, নেহাকে তো চিনিস, ঘুমাচ্ছে কুড়েটা। সবসময় উল্টাপাল্টা চিন্তা বন্ধ কর তুই সাব্বির। নিখিল সদ্য গোসল সেরে এসেছে। নেহা সুযোগ বুঝে নিখিলের ফোন ঘেটে ঘুটে দেখছে। বাড়ি থেকে ফোন এসেছিল, সে সুবাদে ফোন আর লক হয়নি। গ্যালারিতে একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে কোনো মেয়ের ছবি আছে কিনা।